এই যে রিপোর্ট এবং এই যে এইখানে যে ঘরটার কথাটা বলা হচ্ছে, এই দুটো যদি আমরা এক জায়গায় করি তাহলে তো মনে হবে যে ওখানে এই ঘটনাটা ঘটেনি। প্রথম থেকেই কিন্তু বলা হয়েছে যে ওইখানে কি ঘটেছে কি না ঘটেছে, এটা একটা কোশ্চেন। যে এটা অসাধারণ রিপোর্ট তারা করেছে পুঙ্খানুপুঙ্খারূপে, মানে ফরেন্সিক সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে তারা এই অসাধারণ রিপোর্টটা দিয়েছে। এখনই চার্জশিট আমরা করছি না, আমাদের তদন্ত চলছে। তাহলে সে তো আমরা কোর্টে বলেছেন, তো এখন কি করে বলেন যে আমাদের তদন্ত শেষ হয়ে গেছে? অবান্তর কথা বললে হবে? আমরা মানব যে আমাকে সুপ্রিম কোর্ট তারা অর্ডার দিল উপেন বিশ্বাসের চাকরি আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হলো। আমরা ঘাস কেটেছি ওখানে। যে এইখান দিয়ে যদি ওকে বলা হচ্ছে না যে ও একবার আসলো, ওখান দিয়ে হেঁটে গেল, তারপরে যে ওখানে সে খুন করলো এবং রেপ করলো, তারপরে বেরিয়ে আসলো, তো এইটা তো তাহলে মিলছে না। সুপ্রিম কোর্টের মানে চিফ জাস্টিস প্রথম দিনই বলেছেন যে এই কেসটা এমন হয়েছে, এমন একটা কাজ হয়েছে যেটা আমাদের জাতির বিবেকে আঘাত করেছে, জাতির বিবেকে আঘাত করেছে। এই ফরেন্সিক রিপোর্টটা হচ্ছে 11/9/2024। আর ফাইনাল রিপোর্ট যেটা এই সঞ্জয়ের কেসে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 7/10/2024। তার মানে এই যে চার্জশিটের আগে এই রিপোর্ট দিয়েছে সিএফএসএল পরিষ্কার, এইটা হচ্ছে 9, তার মানে সেপ্টেম্বর, এইটা হচ্ছে অক্টোবর। আচ্ছা, এইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর আমি বলবো কি, আমি যদি আজকে বলি যে এই একটা লোক দেখাও ভারতবর্ষে যে সে 15 বছরের মতো প্রথম এসপি সিবিআই হিসাবে 5 বছর, তারপরে জয়েন্ট ডাইরেক্টর, অ্যাডিশনাল ডাইরেক্টর হয়ে, এবং আমি যে কেস করেছি শুধু একটা না বহু কেস করেছি, তার মধ্যে সবাই বলে ওই কে বলে বিহারের পশু খাদ্য কেলেঙ্কারি, সেখানে তো প্রায় 60-70 জন আসামি, 60-70 জনেই সবারই কিন্তু জেল হয়ে গেছে, ইনক্লুডিং যিনি ওখানকার একসময় যিনি ওখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি একটা কেসে না 3 থেকে 3-4টা কেসে সে তার জেল হয়েছে। এইরকম তো তোমরা কেউ দেখাতে পারো না। এখন যারা বড় মাতুব্বর হয়েছে সিবিআই, আমাকে দেখাও যে এই ধরনের রেকর্ড সিবিআইতে আর কেউ করতে পেরেছে কিনা। আমি কি কাজ করেছি সে তো সিবিআইয়ের রেকর্ড রয়েছে, আমি সিবিআইয়ের এসপি হিসেবে কি কাজ করেছি সে তো সিবিআইতে রেকর্ড রয়েছে, কনফিডেন্সিয়াল রিপোর্ট রয়েছে না। আমি প্রত্যেক বছরে ডাইরেক্টর সিবিআই কনফিডেন্সিয়াল রিপোর্ট লিখছেন না, সেটা তো। তাহলে আমি যখন রিটায়ার করে গেলাম, সুপ্রিম কোর্ট নিজে বলল যে আমরা বলেছিলাম যতদিন পর্যন্ত কমপ্লিশন না হবে ইনভেস্টিগেশন ওর চাকরি চলবে, কেন তাকে রিটায়ার করতে দেওয়া হলো? এইটাও ভারতবর্ষের ইতিহাস রয়েছে যে আমাকে সুপ্রিম কোর্ট তারা অর্ডার দিল উপেন বিশ্বাসের চাকরি আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হলো। আমরা ঘাস কেটেছি ওখানে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি, আমিও এই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে আমি সেখানেও বলবো যে আমি হচ্ছে প্রথম আইপিএস অফিসার যে লাই ডিটেক্টর ট্রেনিং করেছি আমি, এবং আমার সার্টিফিকেট আছে। আমি সেই পরিপ্রেক্ষিতে বলছি যে এটা অসাধারণ রিপোর্ট তারা করেছে পুঙ্খানুপুঙ্খারূপে, মানে ফরেন্সিক সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে তারা এই অসাধারণ রিপোর্টটা দিয়েছে, এবং সেই অসাধারণ রিপোর্টে প্রথমে কনক্লুশনে বলে নেই আমি যে এক করে এই 5টা পয়েন্ট আমি বাংলায় চেষ্টা করব, কারণ বাংলা হয়তো কিছুটা ঠিকমতো হবে না, এই জন্য আমি প্রথমে উচ্চারণটা একবার আমি ইংরেজিতে পড়ে নেব, তারপরে সেটা বাংলা করব। Except the mattress located on the wooden stage,
no biological stains could be detected on, around, underneath the rest of wooden stage portion, wooden table with blue sheet top. মানে ওখানে একটা কাঠের টেবিল ছিল, সেখানে কি ছিল যে সেই জায়গায় একটা ম্যাট্রেস ছিল, সেই ম্যাট্রেসের উপরে কিছু বায়োলজিক্যাল স্টেন্স, এখানে কিন্তু সে এই বায়োলজি মানে এই না কি যে রক্ত, সেই রক্তের কথা, তাহলে তো যদি রক্তই যদি হতো তাহলে তারা ব্লাড বলতো, সেখানে ব্লাড বলে নাই। তা এও হতে পারে যে ওরা তো পরে গিয়েছে, আর যারা করেছে মানে ফরেন্সিক রিপোর্ট বা কাজ করেছে তারা হয়তো সেই জায়গায় দিয়েছে, কিন্তু সেখানে জায়গাটা কাটা আছে। তো সেটা বায়োলজিক্যাল স্টেন এখনও মানে জৈবিক দেখা যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এছাড়া আর এইবার কি বলছে, এক্সেপ্ট বলছে এইটা ছাড়া অন্য কোনো কিচ্ছু নেই। এবার আগে বলছে এক্সেপ্ট দ্য ম্যাট্রেস, আবার বলছে এক্সেপ্ট দ্য ম্যাট্রেস, এই 2 নম্বর, লোকেটেড অন দ্য উডেন স্টেজ, নো বায়োলজিক্যাল স্টেন কুড বি ডিটেক্টেড অন দ্য ফ্লোর সারফেস অফ দ্য সেমিনার। এইবার কি হচ্ছে, হুইচ স্টেটেড টু বি দ্য প্লেস অফ অফেন্স। এইবার বলা হচ্ছে যে এইটাই হচ্ছে সিন অফ ক্রাইম, কিন্তু দেখা যাচ্ছে কি যে ওই মানে ম্যাট্রেসের উপরে যে জৈবিক স্টেন পাওয়া গিয়েছে, এছাড়া ওই যে পুরো ঘরটার মধ্যে কোনো রকমের কিছু পাওয়া যায়নি। এটা গুরুত্বপূর্ণ কথাবার্তা, যে ওটা ছাড়া আর কোনো রকমের কিচ্ছু নেই। এলো 2 নম্বর। 3 নম্বরে কি বলছেন, দ্য ক্লু মেটেরিয়ালস, বলছে অনেকগুলো জিনিস ওখানে পাওয়া গিয়েছিল, যেরকম হেয়ার মানে চুল, কিছু চুলের, তারপরে কিছু মানে কীভাবে হাত মুখ ধরতে হয় র্যাপার, মানে সেটা যেরকম আজকাল অনেক রকমের হাত মোছা টোচার জিনিস পাওয়া যায় তা দিয়ে করা। আচ্ছা, তারপর আর একটা কি সেটা নেম নট, ওটা ক্লিয়ার করা হয় নাই যে কোন ধরনের কাপড় করা হয়েছে। তারপরে মোবাইলের ব্যাক কভারটা সেটা ছিল। আচ্ছা, 15 নাম্বারস অফ টন ডকুমেন্টস, বলে 5টা কোনো কাগজের, ওই যে আগেও বলা হয়েছিল বিভিন্ন সময় যে কয়েকটা ডায়েরির মতো সে লিখেছে, সেটা রয়েছে। হ্যাভিং সাসপেক্টেড হ্যান্ডরাইটিং, মানে বলছে যে হ্যান্ডরাইটিং ওখানে ছিল, রিকভার্ড ফ্রম দি সেমিনার হল অফ এসওসি এরিয়া অ্যান্ড সাসপেক্টেড স্টেইন কাটিং কালেক্টেড ফ্রম দি ম্যাট্রেস, বলে ওখানে যে ম্যাট্রেসে যেটা সেই জায়গাটা ছিল তাই, এইটাই যে সেই সমস্ত জিনিস পাওয়া গিয়েছে, রাইট। কিন্তু এখানেও কিন্তু আবার কথা হচ্ছে কোনো রক্ত বা ধস্তাধস্তি মুক্ত হলে যে সমস্ত মানে ওখানে পাওয়া যায় সেগুলোর মধ্যে নাই। দ্য কাট পোর্শনস অবজার্ভড অন দিস ম্যাট্রেস দ্যাট আর ইজিলি করসপন্ডিং অন দি হেড অ্যান্ড লোয়ার অ্যাবডোমেন এরিয়া অফ দি ইনজিওর্ড হু স্টেটেড টু বি লাইং ইন দিস ম্যাট্রেস। তবে এটাও ঠিক যে ওই যেখানে মানে কেটেছে যে জায়গাটা, যে আগে নাকি ওখানে পাওয়া গিয়েছিল, তো সেটা কিন্তু তার যে ওখানে ছিল সে এই ধরে নেওয়া যে যার মৃত্যু হয়েছে তিনি, তার সঙ্গে তার কি হচ্ছে সেইটা মেলে, তার শরীরের মানে তার পা এবং মাথার তাইতে আছে, সেটা মনে হয় যে এইটা তার সঙ্গে মেলে, এইটুকুন মাত্র এর পাওয়া যাচ্ছে। এইবারে কি যাচ্ছে, there is less possibility that in presence of official, এই যে অনেক লোক, in presence of officials in the 24/7 operational hospital corridor, doctor's duty, nursing station area can enter into the seminar hall unnoticed for committing offense। বলছে কি যে এইখানে যে করিডোরটা, সেইখান দিয়ে অনেক ডাক্তাররা যাচ্ছে, নার্সরা যাচ্ছে, এবং যারা মানে যারা অসুখ হয়েছে তারা যাচ্ছে। এইটা যদি কেউ ওখান দিয়ে যায়, হেঁটে যায়, যদি হেঁটে যায়,
তাহলে তাকে কেউ দেখতে পাবে না, এটা অসম্ভব। তাহলে দাঁড়াচ্ছেটা যে এইখান দিয়ে যদি ওকে বলা হচ্ছে না যে ও একবার আসলো, ওখান দিয়ে হেঁটে গেল, তারপরে যে ওখানে সে খুন করলো এবং রেপ করলো, তারপরে বেরিয়ে আসলো, তো এইটা তো তাহলে মিলছে না। তাহলে আমরা তো বলতে পারি যে এইখান দিয়ে যে হেঁটে যাবে তাকে দেখা যাবে যে কে হেঁটে যাচ্ছে, কি করছে না করছে। আর এত কিছু হয়ে গেল, এরা কেউ জানতে পারলো না। এই পাশে সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, সেটাও তারা এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি করে না করে সব কিছু বলা হয়েছে। অতএব এই রিপোর্ট যদি বলা হয়, আমরা জানতে চাই যে সিবিআই কি এই রিপোর্ট মহামান্য আদালতকে কি দিয়েছেন? আমি এই প্রশ্ন করছি, এটা তো আমার কথা না, সিগনেচার করা রয়েছে 1 2 3 4 5 জনের সিগনেচার। এর কি তারা রিপোর্ট দিয়েছে? বলুক তারা তাদের যারা ওদের যারা মুখপাত্র, সিবিআই তো দিল্লিতে একজন মুখপাত্র আছে, তো তারা এটা বলুক যে এই রিপোর্ট ঠিক না। সুপ্রিম কোর্ট প্রথম দিন যেদিন প্রথম ফার্স্ট হিয়ারিং হয়, সেটা হচ্ছে 20/8/2024। সেখানে কি বলছেন যে প্রথম হচ্ছে কেন চিকিৎসকের বাবা মাকে দীর্ঘক্ষণ দেহ দেখাতে দেওয়া হয়নি। কি তাহলে তারা এই যে প্রথম কথা। 2 হচ্ছে কোনো হাসপাতালের অধ্যক্ষ প্রথমে আত্মহত্যা বলেছিলেন কেন? মানে একজনকে অ্যাডিশনাল যার একজন যে সেই তার কথা, সে যদি সন্দীপের কথা না হয় বা অর্ডার না হয়, সেটা বলতে পারে। এটা সেই দিনই প্রথম দিন বলছে সুপ্রিম কোর্ট। 3 নম্বর হচ্ছে এফআইআর দায়ের কেন পরিবারের অপেক্ষা জন্য দেরি হলো? অধ্যক্ষ কেন নিষ্ক্রিয় ছিলেন? এইবার 4 নম্বর, সন্দীপ ইস্তফা দিলে সঙ্গে সঙ্গে কেন অন্যত্র নিয়োগ করা হলো তাকে? মানে কোশ্চেন, সরকারকে কোশ্চেন তো, তাহলে কেন তাকে নিয়োগ করলে? তারপরে কি বলছে, 14ই আগস্ট রাতে কেন পুলিশ ঘটনাস্থল থেকে পালালো? এরপরেও আপনি বলবেন যে সব ঠিকঠাক। এবং তারপরে ওই কিরম ইনভেস্টিগেশনটা হয়েছে, তার বেলায় কী কথা বলেছিলেন জাস্টিস পারদিওয়ালা বললেন যে এইরকম তদন্ত আমার 30 বছরে। এবার কি বলছে এইবার উনি কি বলেন, অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট পাওয়ার আগেই ঠিকভাবে ময়না করা হলো। জীবনে এখন এমন অপরাধের তদন্ত দেখিনি। কলকাতা পুলিশ যে প্রক্রিয়া মেনে তদন্ত করেছে তা গত 30 বছরের পেশাগত জীবনে চাক্ষুষ করিনি। আরজিকর হাসপাতালের সহকারী সুপার এর আচরণ খুবই সন্দেহজনক। বিচারপতি চারদিওয়ালা এই কথা বলেন। এমনকি সলিসিটর জেনারেল নিজে বললেন যে ওই সিন অফ ক্রাইম ডিস্টার্ব করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। আমাদের তদন্ত করা পক্ষে বড় চ্যালেঞ্জ হয়েছে। আমরা কি এটা তদন্ত করতে পারবো? অর্থাৎ এরপরেও যদি আমরা বলি যে কিছু হয় নাই, সব কিছুই ঠিক আছে, মোটেই ঠিক নাই, এবং তারপরে 14 তারিখে যেভাবে গুন্ডারা ওখানে এসে আক্রমণ করলো এবং আক্রমণ করে সব কিছু শুধু যে ওটা না হয়তো ওরা ধরতে পারে নাই, কিন্তু অন্য জায়গায় তো ড্যামেজ করেছে। এবং তারপরে মেশিনারি দিয়ে ওখানে আবার রিপেয়ার ইয়েতে অনেকগুলো ভাঙচুর করা হয়েছে। সেটা নিয়েও সুপ্রিম কোর্ট বলেছে এটা ঠিক হয় নাই, ওই জায়গা ডিস্টার্ব করা হয়েছে। এবং ওই দিনই যে প্রথম দিন যেদিন মনিটরিং হয়, সেই দিনই বললো যে এইভাবে 14 তারিখে ওখানে হাজার হাজার লোক যে হয়েছে, আপনাদের কোনো উত্তর আছে? যদি বুঝতাম যে 5-7 জন করেছে,
তা এই ইন্টেলিজেন্স আপনার স্বীকার করেছিল, কিন্তু এমনকি ক্যালকাটা পুলিশের যিনি কমিশনার ছিল সে নিজেও স্বীকার করেছে ওটা আমাদের ফেলিওর হয়েছে। এবং তারপরে কি করলেন উনি, সেটা ভারতবর্ষে কোনো দিন হয় নাই। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি বললেন যে এক্ষুনি CISF ওখানে পোস্ট করো। তার মানে কি, তোমরা ব্যর্থ হয়েছ ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে, সেই জন্য আমি CISF দিলাম। আমি দেখলাম যে আমার দরকার নাই, আমার দরকার ফুরিয়েছে, আমি বেরিয়ে এসেছি। এইবার হচ্ছে যে আমরা তাহলে মণিপুর মডেল করতে পারতাম। মণিপুর মডেলটা কেমন ছিল, যে ওখানে সিট ইনচার্জ করা হয়েছে একজন রিটায়ার্ড IPS অফিসার, যিনি কমিশনার অফ পুলিশ ছিলেন বম্বের, তাকে, এবং সেই মনিটর করবে, ডাইরেক্ট মনিটরিং সে করবে। আর 7-8 জন DIG অন্য স্টেট থেকে এনে CBI কি করছে সেটা তারা স্কুটিনি করবে, ইনভেস্টিগেশন কতদূর এগোচ্ছে, এবং রিপোর্ট করবে অন্য রাজ্যে। কোন রাজ্যে? আসামে। মানে আসামের কোন জাজের কাছে যে সেইখানে যে রিপোর্ট করবে। ওরকম একটা করা যেতে পারত। তাহলে এইখান থেকে, কারণ আমরা বলছি যে এই তো তখন তো এই সমস্ত কাগজের লোকেরাই বড় বড় করে লিখেছেন আপনারা যে সরকার কাঠ গড়ায়। প্রথম দিন যেদিন মনিটরিং হলো সেদিন তো কথা যে এই প্রশ্নবান এতগুলো প্রশ্ন করেছেন, তখন মানে সরকার কমপ্লিটলি ফেল করেছে, এই তদন্ত ঠিকমতো করে নাই, এবং মানে লোপাট করেছে, এবং সিন অফ ক্রাইম নষ্ট করেছে। তার জন্যই তো CBIর কাছে গিয়েছে কেস। আর এরকম কোনো কথা হলো যে সে বললো আমি রিজাইন করেছি, মানে ওই সন্দীপ ওখানকার যে প্রিন্সিপাল ছিল, সঙ্গে সঙ্গে তাকে অন্য একটা, সেটাও বলছেন, সেটা কে বলছেন সুপ্রিম কোর্ট, যে সে রিজাইন করলো, সঙ্গে সঙ্গে তাকে আর একটা কলেজে প্রিন্সিপাল। কেন? তার মানে কি? কেন কথাটার মানেটা কি? তো অতএব সেইরকম আমি আবার ফিরে আসি মণিপুরে। তাহলে মণিপুরের মডেল আমরা করতে পারতাম। আর একটা কেসের কথা বলছি। কোন কেস? এই যে আমাদের এখন মহামান্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, ওই তাদের বিরুদ্ধেও একটা কেস হয়েছিল যে তারাই এই ওখানকার যে রাইট হয়েছে তারাই করিয়েছে, তখন কংগ্রেসের শাসন। সেইখানেও একটা সিট হয়েছিল, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম, এবং সেই স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের যিনি ইনচার্জ ছিলেন তিনি একজন মানে এক্স ডাইরেক্টর CBI তিনি, এবং তাদের সেইখানে ক্লিয়ার অর্ডার ছিল যে একমাত্র ওই হাইকোর্টের কাছেই রিপোর্ট করতে হবে, সেখানে কেই হস্তক্ষেপ হয় নাই। তখন তো কংগ্রেস শাসন তো হয়েছে সেই শাসন, তার ফরে বা এগেনস্টে যাওয়ার যদি তাকে মতো তারাও ইনফ্লুয়েন্স করার কোনো প্রশ্নই ওঠে না, বা যদি করতে যেত তাহলে করতে দেওয়া হতো না। তা সেখানে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট করতে হবে, অন্য কাউকে করা হবে না। এই ক্ষেত্রে কিন্তু সেইরকম কোনো অর্ডার দেওয়া হয়নি। দেওয়া হয়েছে কি? দেওয়া হয়নি। এটা দিতে হতো, কারণ আপনারা যদি বলছেন যে এইরকম একটা কেস, যে কেসে আমাদের বিবেককে আঘাত করেছে, এই সুপ্রিম কোর্টের মানে চিফ জাস্টিস প্রথম দিনই বলেছেন যে এই কেসটা এমন হয়েছে, এমন একটা কাজ হয়েছে যেটা আমাদের জাতির বিবেকে আঘাত করেছে, জাতির বিবেকে আঘাত করেছে। সেই জন্য তো তারা এই কেসটা নিল মনিটর করতে। তা আজকে যদি আমরা বলি যে ওইখানে আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে, ও তার তুমি নিজেই বললে যে তার বাবা মাকে বলা হয়েছে যে আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে, তো আমরা জানি না সে কি কমপ্লিট হয়েছে, উই ডোন্ট নো। তো CBI তো বলবে না, আমরা তো বলবো না, যা এবার কোর্টে যাওয়া হবে তাই। তো আমাদের তাহলে দেখতে হবে। কিন্তু আমার ওইটাই সন্দেহ যে ওই মনিটরিংটা কোর্টস মানে ওটা ওইটুকুন যে ঠিক আছে কোর্ট মনিটর করছে, কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হচ্ছে, কিন্তু এটা কি হয়নি যে সিট ইনচার্জ ডাইরেক্টর CBIর কাছে রিপোর্ট করেছে কিনা, সেখানেই কোনো
হস্তক্ষেপ হয়েছে কিনা এই বিষয়ে কি আমরা কিছু জানি? আমরা কিন্তু অন্ধকারে। কিন্তু ওইখানে মণিপুর আর নরেন্দ্র মোদীর কেসে কিন্তু এই সুযোগ ছিল না। তাহলে সেটা তো তোমরা নেননি, বাই ডিফল্টও হতে পারে। তারা বলছে আমরা যখন নিজেরাই করছি তাহলে আর ওইভাবে করার দরকার নেই বলে তোমরাই বলেছ যে এই যে তাড়াতাড়ি করে তাকে সৎকার করে দেওয়া হলো, দেওয়াল ভেঙে দেওয়া হলো, মানে যা কিছু কর সব কিছু তাই হয়েছে। তো তাহলে কি এমনকি পোস্টমর্টম রিপোর্টও জলদিবাজির মধ্যে হয়েছে, তাও সন্ধ্যার সময় করা হয়েছে এবং তার ডেড বডি রাখা হয়নি। এবং এও আমরা এখন শুনতে পাচ্ছি যে একজন ওখানকার মধ্যে একজন যিনি মধ্যে ওর পোস্টমর্টমের মধ্যে একজন বলেছিল যে ওরা লিখতে যাচ্ছিল যে এটা সুইসাইড, বলে না আমি রাজি না। তো এই বিষয়ে যদি আমরা চুপ করে থাকি সিবিআই, তাহলে তো আমরা কোথায়। আর একটা কথা বলি যে যতই সিবিআই বা আইবি তাদের ইমিউনিটি আছে যে তারা মানে যে সমস্ত কাজ করে মানে সেগুলো বলা যায় না, কিন্তু সবটা আপনি পারবেন না। আপনি সবটাই যদি বলবেন যে মানুষের কাছে আমি কিছু মানুষকে কিচ্ছু বলবো না, তাহলে তো বলা কি আছে যে যদি আপনি কোনো সরকারি কাজ করেন আপনি মানুষের কাছে দায়বদ্ধ, আপনি মানুষের কাছে দায়বদ্ধ, আপনাকে মানুষের কাছে বলতে হবে আপনি কি করছেন। কিন্তু বলা সিবিআই পক্ষ থেকে এটাও সূত্র মারফত খবর যে সিবিআই পক্ষ থেকে বলা হয়েছে যেন এগুলো নাকি বলা যায় না, না বলা যায় না সেইটা তো বলছি, সেটা বলা যায়। তাহলে আপনার পাবলিক রিলেশন অফিসার আছে কেন? আপনি বললেন না, পাবলিক রিলেশন অফিসার বলুক। আপনাকে তো বলতে হবে না যে আমি কি করছি, কতদূর আমি এগিয়েছি, আমি কি করলাম। কিছুটা তো আজকে যদি সুপ্রিম কোর্ট ওই মনিটরিংটা না করতো তাহলে আমরা কিছুই জানতাম না। না তাহলে সুপ্রিম কোর্ট কেন বললেন? কিছুই বলা যায় না। তাহলে সুপ্রিম কোর্ট তো প্রত্যেকবারই বলেছেন, তা আপনি বললেন কিছু বলা যায় না। এবং এই যে রিপোর্টটা এখন বেরিয়েছে, ঠিক আছে, এটা ভাইরাল হয়েছে, এর আমরা অনেকেই বলবে যে এটা তো আমাদের সত্যতা আমরা যাচাই করি নাই। আরে যাচাই করি নাই, লেখাজোখা রয়েছে, সিগনেচার করা রয়েছে, কাগজটা বেরোলেই বললে হবে। অতএব এই যে রিপোর্ট এবং এই যে এইখানে যে ঘটনার কথাটা বলা হচ্ছে, এই দুটো যদি আমরা এক জায়গায় করি তাহলে তো মনে হবে যে ওখানে এই ঘটনাটা ঘটেনি। প্রথম থেকেই কিন্তু বলা হয়েছে যে ওইখানে কি ঘটেছে কি না ঘটেছে এটা একটা কোশ্চেন। লোপাটের তো কেস হয়েছে, সেই জন্য তো দুজনকে আপনারা অ্যারেস্ট করেছিলেন। আপনিও বলেছিলেন প্রথমেই তাদেরকে এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে সেই জন্যই তো এই কেসের মধ্যে। ঠিক আছে, তাদেরকে বেল দেওয়া হয়েছে সেটা অন্য কারণে, তাদের সেই সময় চলে আসছে যে এখন আমরা তাদেরকে মানে এখনই চার্জশিট আমরা করছি না, আমাদের তদন্ত চলছে। তাহলে সে তো আমরা কোর্টে বলেছেন, তো এখন কি করে বলেন যে আমাদের তদন্ত শেষ হয়ে গেছে? অবান্তর কথা বললে হবে? আমরা মানব?